মা মা এই রোজা রিকো আরে বাজার মা ভালো আইসোস বাবা ভাইজান তুমি আইছো? ভালো আছেন? হ্যাঁ। কেমন আছো মা? আর তো ভালোই আছি, তুই ভালো আছোস? আছি। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? বাবা মা আমাকে কিচ্ছু বলে যায় নাই। তোমার আম্মু কই? মা সুমি কই? ডাকো না কেন রে? ভাইজান ভাবি থাইমা গেলি কেন? ওর সাথে তোমার কালকেও কথা হইছে। কই গেছে? কি হইছে? তোর বউ ঘরে নাই। করে নাই? কই গেছে? বাইরে গেছে? বাইরে যায় নাই। তুই আবি শুই না, গতকালকা পলাই গেছে। কি কইতাছ উল্টা পাল্টা কথা? পলায় যাবো কেন? ঝগড়া করছো না তোমরা ওর সাথে? শোনো, ওর সাথে আমার গতকালকেও কথা হইছে, বুঝছো? ও তো সবকিছু ঠিকঠাক আছে, আমার তো কোনো কিছু পাইনি। আচ্ছা কি হয়েছে কত ঝগড়া করছো না মা? না, আমরা কেউ কোনো ঝগড়া করি নাই। তোর বউ পাশের গ্রামের হারুনের লগে পলাই গেছে, শুনছি বিয়াও করছে। ও মা, তুমি এগুলা কি কইতাছো? সুমি এই কাজ করছে? আমার তো বিশ্বাস হইতেছে না মা। ও মা, আমি 5টা বছর প্রবাসে ছিলাম, কত কষ্ট করছি, আমার যত টাকা পয়সা আছিল সব কিছু তো আমি সুমির হাতেই দিছি। পরে আমি বর্ষা কইরা। ও মা, তুমি বলে কি কইতাছো মা? আমার তো বিশ্বাস হইতেছে না মা। আমি ঠিকই কইতেছি বাজান। তোর টাকা দিয়া যে জায়গা জমি কিনছো সেগুলি সব পয়সা রয়েছে, আর নগদ সোনা দানা টাকা পয়সা সব দিয়া ভাগ্যা গেছে ওই হারুনের লগে। সুমি আমার সাথে এত বড় গাদ্দারিটা করলো? একটা বারের জন্য আমার সন্তানের কথা চিন্তা করলো না? করে নাই তো, নিজের এই সন্তান কলজার টুকরা তুই কেমনে গেছি আল্লাহ জানে। ভাইজান আমি এখন শুনছি ভাবির নাকি ওই হারুনের লাগে দীর্ঘদিন ধরে প্রেম ছিল। দেখছো মা, কত বড় বেইমানে। ওর সাথে আমার প্রত্যেকদিন ভিডিও কলে কথা হইতো, আমি কিচ্ছু বুঝতে পারি নাই। আরে ও তো ভিতরে তো নগদ টাকা গহনা গাঠি সব গুছাইয়া ওই বেড়ার লগে বাইকে গেছে এগুলা লইয়া। ওরে আমি ছাড়বো না, এই বেইমানের বাচ্চারা আমি দেখা দিম। বাবা তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা আছে না? হ্যাঁ, আসো ঘরে চলো। এগুলা নিয়ে আয়। ও মাই বেবি, তোমাকে তো লাগছে হেভি। তুমি এত দূরে কেন? কাম টু মাই সাইড। তুমি কাছে আসলে আমি সত্যি। তোমার কি এক গাড়ি কিনা দিলাম, সারাদিন তুমি শুধু গাড়ির যত্নই করো, আমার দিকে তো একটু ফিরে তাকাওই না। কোথায় আমার পুরাতন গাড়ি, আর কোথায় তুমি আমার প্রিয়তমা শখের নারী? ছাড়বো না আচল, জামানা কি বলবে। ছেড়ে দাও চল, লোকে দেখে ফেলবে। আর দূর, লোকে দেখুক গা। তুমি আমার বিয়ে করাবো, এনে ভালো লাগতেছে না। আসো তো, তুমি আমি একান্তে সময়। আসো। হারুন আরে বজলু ভাই, কি সুন্দর দেখছো। কইতে বজলু ভাই হাজির। তুমি কত বছর পরে বিদেশ থেকে আইলা, দেখছো মাশাআল্লাহ কি সুন্দর হইছো। তো ভাই তোমার হাত খালি কেন? আমার জন্য কোনো গিফট টিফট আনো নাই? হারুন, আমি তোর সাথে দেখা করতে আই নাই, তোর জন্য কোনো গিফটও লই নাই। আমি আইছি সুমির সাথে দেখা করতে। সুমি, তুমি আমার সাথে যেটা করছো সেটা নিয়েও আমি তোমার সাথে কোনো কথা কইতে নাই। আমি যেটার জন্য আইছি সেটার উত্তর তুমি আমারে দাও। গত 5টা বছর আমি প্রবাসে থাইকা কাজ কইরা কষ্ট করে আমি তোমার 30 লক্ষ টাকা পাঠাইছি। আমার সেই টাকা কই? আমার সেই টাকা তুমি এখন ফেরত দিবা। এখন ফেরত দেবো মানে? এটা কি মামার বাড়ির আবদার? হ্যাঁ, চাইলেন আর আমি টাকা ফেরত দিয়ে দিব। আর 30 লাখ টাকা কি 5 বছরে খুব বেশি টাকা? হ্যাঁ, আমার তো চোখে পড়লো না। আর আমার টাকা আমি কি করছি না করছি সেটা কি আপনারা জানেন না? আপনারা আমি হিসাব দেই নাই? আপনার সংসারে তো খরচ করে আসছি, আমি কি ওই টাকা এই বাড়িতে নিয়ে আসছি? চুপ! আর একটা কথা কইবা না। 5 বছরে 30 লাখ টাকা খরচ হয়ে যায়, তাই না?
গত 5 বছরে তুমি আমি বিদেশ থাকাকালীন আমার বাড়ির গাছ বিক্রি করছো, আমার জমিতে যেই ফসল আদি হইতো সেইগুলা তুমি সংসারের কাজে লাগাইছো, এক্সট্রা কোনো খরচও তোমার হয় নাই। যাজ্ঞা, আমার অত কথা কইয়া তোমার লগে লাভ নাই। আমার কষ্টের টাকা, আমার টাকাগুলো তুমি ফেরত দাও। আপনি কি আমার কথা বোঝেন না? আপনার যে আমি কইতেছি টাকা আমার কাছে নাই, আমি কি টাকা বানাই দিমু? হ্যাঁ, 5টা বছর পরে আপনি আইছেন আমার কাছে টাকার হিসাব নিতে। আমি তো ভাই অবাক হয়ে যাইতেছি। আচ্ছা, সংসারটা কি হাওয়ার উপরে দিয়া চলছে? হ্যাঁ, আপনার মার ওষুধের খরচ, আপনার মার এই খরচ, আপনার পোলার খরচ, আপনার বোনের খরচ, এই সব কিছু খরচ করার পরবর্তীতে টাকা কয় টাকা থাকে? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা নেই। আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান, আর কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায়ও আসবেন না। আর একটা কথা মনে রাখেন, আমি কিন্তু আপনারে তালাক দিয়া তারপরে হাউনরে বিয়া করছি, সুতরাং আমারে জ্বালানোর চেষ্টাও করবেন না। ভাই, ও বড় ভাই, কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? যা বলছে একদম সুন্দর এবং গঠনতান্ত্রিক ভাবে সুন্দরভাবে বোঝায় বলছে। আর আপনার কথা কান দিয়া শুনছেন, আর আমার বাড়িতে থাকেন না। আপনি যা যা, ভালো লাগতেছে না আপনারা দেখতে। সুমি, তুমি কাজটা কেমনে করতে পারলা? একটা বার আমার বাচ্চাটার কথা ভাবলা না? আমার বাচ্চাটা তোমার ছাড়া ঘুমায় না, তোমার ছাড়া খায় না, গোসল করে না। কাজটা তুমি একদমই ঠিক করো নাই। আর শোনো, আমার কষ্টের টাকা, আমি প্রবাসে 5টা বছর কষ্ট কইরা আমার গায়ের ঘাম পানি কইরা আমি টাকা কামাইছি। এই টাকা কিভাবে উঠাইতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে, কথাটা মনে রাখো। শোনা, এদিকে তাকাও। শোন, আরে পাগল ছাগল কি না বলে। তুমি তো আমাকে দিছো মাত্র 15 লাখ টাকা, তোমার অ্যাকাউন্টে তো 30 লাখ টাকা, আর 15 লাখ টাকা কই? 15 লাখ টাকা আমার মাথায়, 5 লাখ টাকা ওর সংসারে আমার খরচ হয়ে গেছে, আর বাকি 10 লাখ আছে। ও 10 লাখ আমি তোমার নামে দিয়ে দিব। এসব জয় ঝামেলা আমি আমার সাথে রাখতে চাই। বাবা, এই যে দেখো, তোমার জন্য কত মজার খাবার। হা করো, হা করো, করো। আ আ আ, এই তো মাশাআল্লাহ। নাও, শোনো বাবা, খাবার দাবার ঠিকভাবে খেতে হবে, হ্যাঁ? তা না হলে কি হবে জানো? তুমি দুর্বল হয়ে যাবা, পড়ালেখা করতে পারবা না, তোমাকে অনেক বড় হইতে হবে না? হ্যাঁ, আমার লক্ষ্মী বাবা। বাবা, আমার ঘুম আসতেছে না, আমি মায়ের কাছে ঘুমাবো। বাবা, তোমার মায়ের সাথে কখনোই ঘুমানো হবে না। এখন থেকে তুমি আমার সাথেই ঘুমাবা। আসো বাবা, তুমি আমার বুকে ঘুমাবো। আসো, আসো, আমি তোমার আব্বু, আমি তোমার আম্মু। হ্যাঁ, জানো বাবা, বলো। আমি যখন মায়ের বুকে ঘুমিয়ে থাকতাম, মায়ের ফোনে ফোন আসলে মা বাইরে চলে যেত আমাকে একা ফেলে। ওই সময় আমার অনেক ভয় করতো। বাবা, আমি তোমাকে ফেলে কোথাও যাব না, তুমি আমার বুকে ঘুমাও। আমার যদি ফোনও আসে তারপরও আমি কোথাও যাব না। আমি আমি তোমার সব বাবা, তুমি কোনো ভয় পাও না, কোনো চিন্তা করো না। আমি তো আছি না, তোমার বাবা তো আছে। তুমি খুব ভালো বাবা। আমার পোশাক মোটামুটি সব লোকজন তো আসছে, কাজ শুরু করে দেন। আচ্ছা, যেহেতু আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমরা তাহলে পারিবারিক সমস্যা কিভাবে সমাধান করা যায় আমরা উভয় পক্ষের কথাবার্তা শুনি। আচ্ছা, বুঝলো, তুমি বিদেশ থেকে কত টাকা পাঠিয়েছো? মেম্বার সাহেব, আমি তারে মোট 30 লাখ টাকা পাঠাইছি। প্রত্যেক মাসে মাসে তার অ্যাকাউন্টে পাঠাইতাম। আচ্ছা বৌমা, তুমি এই টাকা কি করছো? আমার সব টাকা খরচ হয়ে গেছে, আর আমি তো টাকা উনার সংসারে খরচ করছি, আমি তো বাইরে কোথাও খরচ করি নাই। আচ্ছা মাতবর চাচা, আপনি আমার একটা কথা কন তো, 5 বছরে 30 লাখ টাকা কি খুব বেশি টাকা যেটা আমি উনার সংসারে খরচ করে ফেলাইছি? মাতবর সাহেব, ডাহা মিথ্যা কথা কইতাছে। এই সংসারের যত খরচ সব তো আমার মাই করছে। আর আমাদের জমিতে যে ফসল হইতো সেইগুলাও তো আমার সংসারের কাজে লাগাইছে। তারে এছাড়াও আমি আলাদা খরচ পাঠাইছি, যখন যেটা চাইছে আমি তারে সেটা দিছি। 30 লাখ টাকা আমি তারে আলাদাভাবে অ্যাকাউন্টে দিছি আমার ঘর করার জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য। সেই টাকাটা সে নিয়া মাইরা দিছে। এই লোকটারে, এই বদমাশ লোকটারে সবগুলো টাকা দিছে মেম্বার সাহেব। এর কথা বিশ্বাস করেন না। এই থামেন, যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি টাকা উনারে দিছি মানে কিসের টাকা উনারে দিছি?
পুরা টাকা আমি আপনার সংসারের পিছনেই খরচ করছি। আর তাছাড়া আপনার পোলার পিছনে, আপনার মার পিছনে, আপনার বোনের পিছনে ও সৈদ্য গোষ্ঠীর পিছনে যে সমস্ত টাকা আমি নিঃস্বার্থভাবে খরচ করছি, তখন তো আমি আঙ্গুলের কড়া গুইনা রাখি নাই যে কোন টাকা কোথায় খরচ করছি। আমি যদি কড়া গুইনাই রাখতাম তাহলে তো আমি এখন হিসাব দিতেই পারতাম। আমার কাছে তো কোনো হিসাব নাই, আমি তো সমস্ত টাকা আপনার সংসারে ডাইলা দিছি। বৌমা কি কইলা? তোমার পোলার পিছনে, আমার পিছনে, এই আমার পিছনে তুমি কি টাকা খরচ করছো? হ্যাঁ, কিভাবে টাকা খরচ করছো? আরে সংসার চালাইছি তো আমি। হ্যাঁ, ধান উঠছে, চারিদিক দিয়ে আমাকে সব ফসল দিয়ে উঠে, আমরা সেইটা দিয়ে সংসার চালাইছি। আমার পোলার টাকা তো আমার সংসারে লাগাই নাই, সব টাকা তোমার খুঁটির মধ্যে রাখ, তুমি জমাই 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 তুমি নিয়ে বাইজা গেছো। খালি খালি উল্টাপাল্টা কথা কইতেছো। হ্যাঁ, এই শোনেন, আমারে বৌমা ডাকবেন না, আমি কারো বৌমা না। আর আপনি এই কথা বলেন কোন সাহসে? হ্যাঁ, আপনার এত দামি দামি ওষুধ, ফল মূল, চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি তো উদার মনে করে গেছি। আমি তো আমার কাছে 1 টাকাও রাখি নাই। এখন 5 বছর পরে পোলা আইসে দেখা আপনারা আমার কাছে টাকার হিসাব চাইতেছেন। বাহ, চমৎকার। এই কয় টাকার ওষুধ লাগছে? হ্যাঁ, আমার মায়ের পেছনে কি 30 লাখ টাকার ওষুধ লাগছে? এই দুজনে থামো। এই জীবনে আমি অনেক সালিশ করছি, কিন্তু তোমরা যা বলতেছো এর বিচার আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা বারেক ভাই, আপনার তো মেয়ে, আপনার কিছু বলার আছে? মাহাত্মা সাহেব, আমার আর কি বলার থাকবো? আমার মনে হয় এই বিচার সালিশে আমার আসা উচিত হয় নাই, কারণ আমার এরকম একটা মেয়ে কোনো ঘরে যেন আর জন্ম না হয়, আমি এইটাই কামনা করি। এতটুকু একটা বাচ্চা এত বড় সংসার, সুন্দর একটা সংসার রাইখা এই হারুনের সাথে বিয়া হয়েছে, ওই হারুনের সাথে বিয়া করলো, একবার ভাবলো না তার সন্তানের কথা, তার বাপের কথা একবার ভাবলো না। এই বিচারে আসার আগে আমার মরণ হওয়া উচিত ছিল। তা আজকে আমার এরকম একটা বিচারের মধ্যে থাকতে হইব। মাতব্বর সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চলে যাই। হ্যাঁ, আমার এই বিচারে থাকার দরকার নেই, আমি চলে যাই। আপনি আমার অনুমতি দেন, আমার এই বিচারে আমার থাকা লাগবে না। ঠিক আছে বারেক ভাই, আপনি যান। বুঝলো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। এখন তুমি বিদেশ থেকে টাকা কামাই করে তোমার ওয়াইফের নামে পাঠিয়েছো, সে এখন টাকা না দিয়ে বলছে যে তোমার সংসারে খরচ করেছে। আসলে এর বিচার আমি কি করব? তারপরেও ডিভোর্স, দ্বিতীয় বিয়ে, এটা আইনে কোনো নিষিদ্ধ নেই। সে তোমারে ডিভোর্স দিয়ে হারুনরে বিয়ে করেছে, এটা কোনো অন্যায় না। তাই বলে কি তুমি নতুন করে আবার জীবন শুরু করো? তোমার সন্তানের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। তাছাড়া তুমি তো পুরুষ মানুষ, আর পুরুষ মানুষই তো টাকা ইনকাম করে, তাই না? তাইলে আমি আর আমার টাকা ফেরত পাবো না, তাই না মাদুর সাহেব? জানেন মাদুর সাহেব, আমি যখন প্রবাসে ছিলাম তখন আমি অনেক কষ্ট করতাম, যেই কষ্টটা আপনারা কোনোদিন কল্পনা করতে পারবেন না। আপনারা সবাই ভাবতে পারেন যে আমরা যারা প্রবাসে থাকি তারা অনেক সুখে থাকি, টাকা টাকা হাত বাড়াইলেই টাকা, কিন্তু তা না। অনেক উঁচা উঁচা বিল্ডিং, বড় বড় বিল্ডিং, 100 তলা 200 তলা বিল্ডিং। ওই বিল্ডিংয়ে যখন ঝুলতাম না, তখন নিচের দিকে তাকাইলে নিজের মরণটা দেখতে পারতাম, কিন্তু নিজের মনরে বুঝ দিতাম। তারপর ওই যে মোটা মোটা রড আছে না মাদুর সাহেব, এগুলো বেঁকা থাকে, এগুলো সোজা করতে হয়। সোজা করতে যায় এই 2টা হাতের মধ্যে খড় পড়া যাইত। এই 2টা হাতের দিকে তাকায়া একটা জিনিসই ভাবতাম, আমার স্ত্রীর কথা, আমার সন্তানের কথা। তাদের ছবিটা আমার চোখের মধ্যে ভাইসা উঠতো, সব কষ্ট দূর হয়ে যেত। আর নিজের মনের বুঝ দিতাম আর কইতাম, এইটুক কষ্ট যদি না করস তাহলে গ্রামে যায় সুখ করবি কেমনে? এই দেখেন আমার সুখ। জানেন মাদুর সাহেব, আমার টাকা পয়সা নিয়ে কোনো কষ্ট নাই। এই হাত দিয়ে টাকা বানাইছি, লক্ষ লক্ষ টাকা বানাইছি। তারা আমি 30 লাখ টাকা দিছি, এছাড়াও তারা আমি আরো লক্ষ লক্ষ টাকা দিছি। এই টাকা আমি আবার বানাইতে পারবো। আমার কষ্ট, আমার সন্তান, আমার এই নিষ্পাপ সন্তানটার মুখের দিকে তাকায়াও একটা বার তার মায়া হইল না। ঠিক আছে,
কোনো সমস্যা নাই, তারা সুখে থাকলে আমি সুখী। আপনার সব বিচার আমি মাইনে নিলাম। দেখো বুঝলো, অনেক প্রবাসী এরকম ভুল করে, এগুলো দেখে তো অনেক শিক্ষা নেওয়া উচিত ছিল, তোমার আরেকটু চালাক হওয়া উচিত ছিল। তা মাতবর সাহেব একই কথা বারবার বলে, কান ঝালাপালা হয়ে গেছে। আপনি তো আপনার রায় দিয়েই দিছেন না? তাইলে কি আমরা যাইতে পারি নাকি? ঠিক আছে, যাও। চলো। মা, জীবনেও সুখ হইব না। ঠিক আছে অন্তর সাহেব, তাহলে আমরা আসি। চলো বাবা। চাচি, আপনার নাতি ছেলেরে নিয়ে বাড়িতে যান, ছেলেরে বুঝান আপনার নাতির তো একটা ভবিষ্যৎ আছে, ওর জন্য হলেও আপনার ছেলেকে শক্ত হতে হবে, নতুন করে শুরু করতে হবে, ওকে বুঝান। কি ব্যাপার, আসতে তো দেরি করলে কেন? আরে আর বইলো না, ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। কি বলে ভাইয়া? ভাইয়ার মন মানসিকতা এখন কেমন? ভাইয়া তো পুরো একেবারেই ভেঙে গেছে। সে বলতেছে কাল থেকে নাকি সে অটো চালাবে। অটো চালাবে? হ্যাঁ। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তোমাদের সংসারের যে অবস্থা, তোমার ভাইয়ের মন মানসিকতা ভালো না। তোমাদের ভাবি তোমাদের টাকা পয়সাগুলো মেরে দিছে, অটো খারাপ না, তারপর তো সংসারে একটা হাল ধরা হলো, তাই না? কিন্তু আমি চিন্তা করছি অন্য কিছু। কি ভাবতেছো? ভাইয়াকে একটা বিয়ে করিয়ে দিব। তাহলে তো খুবই ভালো কথা, বিয়ে করে দাও। কিন্তু ভাইয়াকে তো কোনোভাবেই রাজি করাতে পারছি না। আচ্ছা, একটা কাজ করো, আমাদের বান্ধবী নীরা আছে না, নীরার কথা বলো তোমার ভাইকে। আরে এই কথা তো আমি বলেছিলাম, একটা ধমক দিয়েছে আমাকে, একদম তেলে বাগুনে জ্বলে উঠছে। ভাইয়া কাউকে পছন্দই করে না। আসলে ভাইয়া ভাবিকে খুব বেশি ভালোবাসে তো তাই। আর এখন তো কোনো মেয়েকে বিশ্বাসই করে না। একটা কাজ করি, নীরার সাথে তোমার ভাইকে প্রেম করাই দিই। কি বল? আচ্ছা তাহলে চলো কাল আমরা ওর সাথে আলাপ করি, দেখি কি হয়। আরে নীরা যে টাইপের মেয়ে, তোমার ভাইয়াকে যেভাবে হোক সে ম্যানেজ করেই ফেলবে। কালকে কলেজে যাওয়ার আগে তোমার ভাইয়ের সাথে ওকে আলাপ করাই দেবো। ওকে, তাহলে আমি এখন যাই, ভাইয়া চলে আসবে। এখনই চলে যাবো? থাক, একটু সময় থাকুন। না না না, আমাকে যেতে দাও, ভাইয়া এসে পড়বে। যাই আমি, থাকো, বাই। কালকে দেখা হচ্ছে তাহলে। দেখ বাজান, মানুষের জীবন না অনেক লম্বা, আর এই ধরনের ঘটনা তো ঘটেই মানুষের জীবনে। তাই আমি কই কি, তুই জীবনটা নতুন করে শুরু কর, তুই একটা বিয়া কর। হ ভাইজান, আমার একটা বান্ধবী আছে নীরা, ও তোমারে খুব পছন্দ করে। মা, আমরা রাজি থাকলে। এই তুই চুপ কর, বেশি পাকনামি করছ না, পাকনা কথা কস। মা, আমি এটা কোনোদিনও করতে পারবো না, আমি আর বিয়ে শাদী করবো না, আমি রিকার জন্য কোনো সৎমা নিয়ে আসতে পারবো না। বাবা। হ্যাঁ বাবা বলো। মা এত পচা কেন? মা আমাদের ছেড়ে চলে গেছে কেন? বাবা, মাকে কখনো পচা বলতে হয় না, এই পৃথিবীতে মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বুঝতে পারছো? তুই এত ভালো কেন? তোর লগে এমন কেন ঘটলো? একটা কথাই আছে, ভাগ্যের উপরে কোনোদিন জোর নাই। এই যে এই পৃথিবীটা না, এই পৃথিবীটা একটা মঞ্চ, আর আমরা সবাই এই মঞ্চের এক একজন এক একটা অভিনেতা। হয়তো এই গল্পের অভিনেতা আমি, স্ক্রিপ্টটা সাজানোই হয়েছে আমার জন্য এইভাবে। আচ্ছা মা, তোমরা এখন যাও, সকালবেলা আমার অটো নিয়ে বাইরেতে হবে, আর রিকুরও স্কুলে নিয়ে যাইতে হবে। সোনা পাখি, ঘুমাই যাও। মনটা ভালো নাই বুঝছো, এতগুলা বছর তোমার ছেড়ে বিদেশ থাকতে হইব। আচ্ছা একটা কথা কত, তুমি বিদেশ যে আমার ভুলে যাবে না তো? তুমি এটা কি কথা কইলা? তোমারে ভুলে যাবো আমি? তুমি জানো তোমার আমি কত ভালোবাসি। ভালো তো আমিও বাসি, কিন্তু ওইখানে কত সুন্দর সুন্দর মাইয়ারা আছে, কত সব বিদেশি বিদেশি সাদা সাদা সুন্দর সুন্দর মাইয়া, ওগুলারে দেখা যদি তোমার আমার মনে না পড়ে, যদি বুইলা যাও। তো রোকা শোনো, তুমি আমার একমাত্র ভালোবাসা, তোমারে ভোলা মানে নিজেরা ভুলে যাওয়া। আমার তো মনে হয় তুমি আমারে ভুলা যাইবা। এটা তুমি কি কথা কইলা?
তুমি হইতেছো আমার একমাত্র স্বামী, আমার প্রাণের স্বামী। তুমি আমি বিলা থাকতে পারুম কও? আমি তো ভাবতেছি এতগুলা বছর আমি তোমার ছাড়া একলা একলা কেমনে থাকবো। শান্তি পাইলাম। আসলে বিদেশ তো এমনি এমনি যাইতেছি না। তোমার ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ, সবার ভবিষ্যতের জন্য যাইতেছি। শোনো, বিদেশ থেকে আসার পর তুমি আর আমি অনেক সুন্দরভাবে সংসার করবে, দেখবা আমাদের আর কোনো দুঃখ কষ্টে থাকবো না। তুমি একদম ঠিক কথা কইছো। তুমি যদি বিদেশ যাও, কিছু অর্থ উপার্জন করো, তাইলে আমার রিকোর ভবিষ্যতের জন্য আর কোনো চিন্তা থাকবো না। বাবা বাবা ও বাবা, দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। বাবা চলো, বাবা চলো। এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাও নাই, জেগে রয়েছে। এই তোমার আসার সময় হলো, হ্যাঁ? এত রাত করে কেউ বাসায় আসে, আমার একলা একলা বাসায় ভয় লাগে না? ভয় কেন লাগবে? ভয় লাগবো কেন মানে? চারিদিকে কি বিপদ আপদ শত্রুর কোনো অভাব আছে? হ্যাঁ, আমি পুরা বাড়ির মধ্যে একলা। কেউ যদি আমার কোনো ক্ষতি করে দেয়, ধরো ওই বজলু যদি আমার কোনো ক্ষতি করে দেয়, কইলার হয়ে গেল গা। কার এত বুকের পাঠা যে আমার লগে পাঙ্গা লইব? এতই সোজা হারুনের বউরে কিছু করে দিব। শোনো, আমি খুব ক্লান্ত, আমার ঘুম চাপতেছে না। এই শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? কইতেছিলাম কি, তোমার বিয়ার পর থেকে তো আব্বা বিষয়টা মাইনা নিতে পারে নাই। আব্বা তো আমার সাথে কথাই কয় না। আব্বা মনে হয় কি একটু আর্থিক সমস্যার মধ্যে পড়ছে, বুঝছো? আমি খবর পাইছি, আব্বা তো আমার কাছে এমন কিছু করবো না। তুমি কালকে ব্যাংক থেকে কিছু টাকা তুলে আমার দিও, আমি কালকে আব্বারে যাই দিয়াম। কত টাকা? এই ধরো 50,000 টাকার মতো দাও, তাহলে হইব কি আব্বার যে প্রাথমিক সমস্যাটা আছে এই টাকাটা যাইব, পরবর্তীতে আমি আব্বার সাথে আলাপ করে নেব। তোমার কি মাথা মুথা ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেছে না? এত টাকা দেওয়ার দরকারটা কি? কেন হারুন, তোমার তো এনে সমস্যা থাকার কথা না। আমি তো তোমার টাকা চাইতেছি না। আমি যে বজলুর বাড়ির থেকে 30 লাখ টাকা আনছি, সেই টাকা থেকে তুমি আমারে 50,000 টাকা তুলে দিবা। এনে তো তোমার কোনো সমস্যা থাকার বিষয় আমি দেখতেছি না। আর তাছাড়া 50,000 টাকা না, শুধু আমার এক্সট্রা 20,000 টাকা দিবা। 20,000 টাকা? 20,000 টাকা কেন? 20,000 টাকা এক্সট্রা দিবা, কারণ হইতেছে রিকোর জন্মদিন। আমি ওরে কথা দিছিলাম যে ওর জন্মদিনে আমি ওরে সুন্দর দেখে একটা সাইকেল কিনা দিব। আমার পোলাটার অনেক দিনের শখ আছিল একটা সুন্দর সাইকেলের। ওরে বাপ রে বাপ রে বাপ, পোলার খুব শখ আছিল একটা সাইকেলের। বজলুর পোলার লেগে তোমার দর থেকে এবার উতলায় উঠতেছে। মানে কি? হ্যাঁ, কি বুঝাইতে চাইতেছো তুমি? বজলুর পোলা মানে? হ্যাঁ, আমি মানতাছি ও বজলুর পোলা, কিন্তু ও কিন্তু আমারও পোলা, সেটা তুমি ভুলা যাও না। আর তাছাড়া আমি ওরে খালি উপহারটা দিমো আর চলে আসবো, এক্সট্রা কোনো যোগাযোগ তো আমি রাখতেছি না। মা, আমি এইটুকু করবো না? এত কিছু তোমার করা লাগবে না। টাকার বহুত মূল্য, টাকা কামাইতে অনেক কষ্ট করতে হয়, আমি তো জানি এটার অনেক ঝামেলা আছে। শোনো, কালকে ব্যাংকে যাবা, 20,000 টাকা তুলবা, আব্বারে দিয়ে দিবা। আর একটা পোলা মানুষ, ওরে 1,000 টাকা যদি লাগে 1,000 টাকা আরো তুইলা ওরে চকলেট পকলেট গিফট দিয়ে দিবা। 20,000 টাকা মামা বাড়ির আবদার। আমার এখন ভালো লাগতেছে না, শরীর মরির ঘেমে গেছে তোমার কথা শুনা। মানে কি? তুমি না কেমন বদলাই গেছো। বিয়ার আগের তুমি আর এখনের তুমির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি না তোমার ঠিক চিনতে পারি না এখন। ওহ, এইসব পচর 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 আমার ভালো লাগতেছে না। সারাটা দিন চাপের মধ্যে থাকি, মাথাটা একদম ঝিম ধরে রয়েছে, বাসায় এসে শান্তি নাই, খালি কথা কথা কথা। এখন আমার ঘুম পাইতেছে, লাইটটা অফ করো, তুমিও ঘুমাও, আর কথা শুনতে চাই না। লাইটটা অফ করে দিও। রিকো, রিকো নানা ভাই, নানা ভাই, কই নানা ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমার নানা ভাই, আচ্ছা আচ্ছা। আপনি এই বাড়িতে? দেখো বাবা, আমার একটা মাত্র নাতি, ওরে স্যার আমার একটু ভালো লাগে না, ওরে দেখতে আসছি। আমার মেয়ে তোমার সাথে যা করছে, আমার মেয়ের পক্ষের থেকে আমি তোমার কাছে মাফ চাই বাবা। আপনি কেন মাফ চাইবেন?
শোনেন, আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই, তাই আমি চাই না আপনাদের কারোর ছায়া আমার সন্তানের উপরে পড়ুক। হয় আমার সাথে যা করছে সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নাই। আপনি যদি এই বাড়িতে না আসেন তাহলে আমি খুব খুশি হব। বাবা তুমি এই কথা বললো না, আমি আমার নাতি ছাড়া থাকতে পারব না। আমার মেয়ে যা করছে ওইটা ওর 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 প্রায়শ্চিত্ত পাইব। ওর ভুলের এই মাসুল ও দিব একদিন, দুনিয়া তো দিব আখেরাতে দিব। তো বাবা আমার নাতিটা ছাড়া আমি থাকতে পারবো না। তো আমার নাতিটারে আমি মাঝে মাঝে এসে দেখে যাবো। তুমি আমার আসতে মানা করো না বাবা। যাই বাবা যাই। বুঝলো, তুমি তুমি অটো চালাচ্ছ? কার অটো এটা? হ, অটো চালাইতেছে। অটো আমারই। বিদেশ থেকে তো শূন্যতে আইছি, কিছু টাকা পয়সা আসিল, একজন মায়েরা খাইয়া নিছে। যাও গা, আমার টাকা দেন। বুঝলো, তুমি আমার চিনতে পারো নাই, আমি সুমি। শোনেন, আপনারা চেনার আমার কোনো ইচ্ছাই নেই। আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাবো। আমার বাচ্চার স্কুলে নিয়ে যেতে হবে। রিকুকে তুমি স্কুলে ভর্তি করাইছো? আচ্ছা, আমার ছেলেটা কেমন আছে? ওর তো পরশুদিন জন্মদিন। আমার না খুব ইচ্ছা ছিল ওর জন্মদিনে একটা সাইকেল কিনে দিব। হাসাইলেন? শোনেন, আপনার একটা কথা কই, আমার বাচ্চারে নিয়ে আপনার ভাবতে হইব না। আমার বাচ্চারে নিয়ে ভাবার জন্য তার বাবা আছে। ভাড়াটা দিয়া দেন, আমি চলে যাই। নাকি ভাড়ার টাকাটাও মারা দেওয়ার ইচ্ছা আছে? এগুলা তুমি কি কইতেছো? আচ্ছা, ভাড়া কত? ভাড়া কত সেটা তো আর আমি জানি না, তাই 100 টাকা হইব। আচ্ছা, না 500 টাকা আছে, এটা তুমি পুরাটাই রেখে দাও। শোনেন, আমি কারো ফাও টাকা নিই না, বুঝছেন? এই লো আপনার 400 টাকা। আচ্ছা বুঝলে, একটা কথা বলি, তোমার অটো চালাতে কষ্ট হয় না? কষ্ট না? আমরা যারা প্রবাসীরা আছি না, তারা এর চাইতেও 1000 গুণ বেশি কষ্ট করি। কষ্ট আমি পাইছি যেদিন প্রবাস থেকে গ্রামে আইছি, নিজের বাড়িতে আইছি। বাড়িতে আওয়ার পরে অনেক বড় একটা কষ্ট পেয়েছি। একটা কাল বৈশাখী জ্বর আইসা আমার সাজানো সংসারটা বাইঙ্গা তসতস করে দিছে। আমার নাদার বাচ্চাটার জীবনটা নষ্ট করে দিছে। আপনারা এইসব কথা কয়ে লাভ কি? আপনারা কথা কওয়া মানে তো গাছের কওয়া একই কথা। আর শুনেন, আপনারা একটা উপদেশ দিই, আমি তো আপনার বয়সে বড়, তাই না? বড়দের আপনি করে কথা কইতে হয়, কথাটা মনে রাখেন। আমার খুব খারাপ লাগতেছে, কি কইবা কও? সারাদিন অটো লই এমন ব্যস্ত থাকি, তোর লগে দুইটা কথা কম এটাও পারি না। কইতেছিলাম তো বিয়ার কথা। মা, আমি তোমার 100 দিন কইছি আমি এখন বিয়ে শাদী করতে পারবো না। আরে তোর বিয়ার কথা কই নাই তো, তোর বোনের বিয়ার কথা কইছি। কি কি কইতাছ এগুলা? ওর তো লেখাপড়া শেষ হয় নাই, এখন আবার আর কিসের বিয়ে? তোর বোন মাতব্বারের ভাইরে পছন্দ করে, আর মাতব্বারের ভাই হ্যাঁ বলে ওরে পছন্দ করে। কিরে মা, এগুলা কি কইতাছে? হ ভাইজান, সুমন খুব ভালো ছেলে, আমি ওরে পছন্দ করি। আমি কি খারাপ ছেলে? আমি কি ভালো ছেলে না? আমি বুঝতাছি না
তোদের চোখের সামনে আমার সাথে যা ঘটছে, এরপরও তোরা প্রেম ভালোবাসা এটি কেমনে করস? হ্যাঁ মা, এটা কোনোভাবেই সম্ভব না। তারপরে আবার মাতাব্বরদের সাথে আমাদের যায় না। আমরা হইলাম মাইয়ার গার্জেন, আমরা যদি একটু আগায় কথা না কই তাহলে কেমনি হইব ক? মা, তুমি কেন বুঝতেছো না? আমি তো এই বিয়াতে রাজি না। আর আমি চাই না আমার ছোট বোন কোনো বড় ঘরে যাক। একটা ছোটখাটো পরিবার দেখা, আমাদের থেকে গরিব দেখা, সেই পরিবারে দিন ওর পড়ালেখাটা শেষ হোক। মা, এই বিয়া শাদী এখন এইসব নিয়ে তুমি আমার সাথে কথাবার্তা কইও না। তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমার জীবনটা কি এলোমেলো হয়ে গেছে। সেখানে তোমরা আরে মাদাপুর অস্থিরতার কিছু নাই, আমি আসছি একটা জরুরি কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, আমার ছোট ভাই সুমন, ওর কাছ থেকে আমি সব কিছু শুনছি, এই জন্য আমি নিজেই আসছি। কেন এখনো তো ওরা ছোট মানুষ, আসলে কোন সময় কি কোন অঘটন ঘটায় ফেলে, তার আগে আমি নিজে তোমাদের কাছে আসছি। আমি তো তোমাকে খুব ভালো করেই জানি, তোমার ফ্যামিলির সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। তুমি অটো চালাও, আমার এতে কোনো আপত্তি নেই। তাই আমি নিজেই প্রস্তাবটা নিয়ে আসছি তোমার বোনের সঙ্গে আমার ছোট ভাই সুমনের বিয়ের দিনক্ষণ ঠিক করতে। কিন্তু মাতাব্বর সাহেব, আমার বোনের তো এখনো পড়ালেখাই শেষ হয় নাই। আহা, পড়াশোনা নিয়ে তোমার কোনো ভাবতে হবে না। ওর পরীক্ষাটা শেষ হোক, তারপরে আমরা দুই ফ্যামিলি বসে বিয়ের একটা দিনক্ষণ দেখে আমরা বিয়ে শাদী দিব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কইতেছিলাম কি, আর কোনো কিন্তু না, তুমি অমত করো না তো। আমি তো তোমাকে ভালো করে জানি, তুমি খুবই ভালো ছেলে, আমাদের গ্রামের খুবই একটা ভদ্র ছেলে। কিরে সুমন, কি বিয়ের পর তোর বউকে সুখে রাখতে পারবি তো? হ্যাঁ ভাইজান, তাকে আমি অনেক সুখে রাখবো। দেখেছো, একদম আমার ভাইয়ের মতোই কথা বলছে। আর অমত করিস না। না না, তুমি অমত করো না। আমার ছোট ভাই এখন বেকার আছে, তাতে কি হয়েছে? আমার তো অনেক সম্পত্তি আছে। বিয়ে শাদীর পরে ওরে আমি একটা ব্যবসা বাণিজ্য ধরায় দেব, দেখবে ওরা দুজন সুখে শান্তিতে বসবাস করছে। ঠিক আছে, আপনি একটা ভালো দিন দেখা তাহলে আপনি সব ঠিকঠাক করে দেন। আচ্ছা ঠিক আছে, আগে ওর পরীক্ষাটা শেষ হোক, তাহলে আজকে আমরা আসি। আরে কি না, অন্য আরেকদিন এসে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আজকে তাহলে আসি। হ্যাঁ, কথা তো এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, বলো তো। আসসালামু আলাইকুম। মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বসন্ত বাহারে, প্রেমেরই অভিসারে আসবে। বলছিলাম ভাই, হেই আমাকে চিনতে পারছেন? তুমি কে? আপনি আমাকে চিনতে পারতেছেন না? আর আমি নীরা, রোজির বান্ধবী। ছোটবেলায় আপনি আমাকে বাচাল বলে ডাকতেন, এখনো চিনতে পারছেন না? আপনি কি বোকা ভাইয়া? হ্যাঁ, চিনতে পারছি। তুমি ছোটবেলায় যেরকম বাসাল ছিলা, এখন ওরকম বাসালি আছো। কি যে বলেন ভাইয়া, আমি তো এখন লাজুক প্রকৃতির হয়ে গেছি। আর এখন আমাকে খোঁচাখুচি করলেও আমার মুখ থেকে একটা শব্দ বের হয় না। আচ্ছা বুঝতে পারছি, এখন তুমি কি বলতে চাইতেছো সেটা বলো। আমার সাথে কিসের আলাপ তোমার? ভাইয়া, আমি কিন্তু তোমার ব্যাপারে সবকিছুই জানি। আর তুমি একজন মেয়েকে দিয়ে সবাইকে কেন ভাবতেছো? একজন চলে গেছে তাতে কি হয়েছে? আর কারোর জন্য কারো জীবন তো থেমে থাকে না। একটু আশেপাশে দেখো, কত ভালো ভালো মেয়ে আছে। মানে কি কইতে চাইতেছো তুমি? মানে আর কি, তুমি কি কিছুই বুঝো না? আমার দিকে দেখো, বাড়িতে আমার বিয়ের কথা চলছে, কিন্তু আমার কাউকেই ভালো লাগছে না, আমি কাউকেই পছন্দ করতে পারছি না। আর কিভাবে করব বলো? আসলে তোমার মতো তো কাউকে খুঁজে পাচ্ছি না। আরে বাবা, হ্যাঁ, ওই দিনের মাইয়া ওই আমারে বিয়ার প্রস্তাব দেয়। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, অল্প বয়সে পাইকা গেলে তার ইসরে পাকা কয়। এরপর যদি তুই আমার সামনে পড়ছস তখন থাপড়ায়া। দেখো ভাইয়া, তুমি রাজি হইলে হবা, না হইলে না। তুমি এভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? তুমি জানো এলাকার সব পোলাপান আমার পেছনে ঘুরে। এই এলাকার পোলাপান তোর পিছনে ঘুরে, তুই এলাকার পোলাপানের কাছে যা, আমার কাছে কি? তোমার আমার ভাল লাগে। কত বড় বিয়াদব! হ্যাঁ, ওর বিয়াদবি দেখে তো আমি অবাক হইতেছি। এই এটা কি দেখছস? চিনবো না কেন? চিনি, ঝিল। ঝিল না? হ্যাঁ। এই ঝিলে এমন চোবামু সকাল থেকে সন্ধ্যা হইব, টেরও পাবি না। আর তোরে যদি আমি আরেকদিন দেখছি আমার সামনে, তোর খবর আছে। আচ্ছা এখান থেকে যাইতেছি, তবে আমার বিষয়টা একটু চিন্তা করে দেখো। রুমের বিয়াদব একটা মাইয়া, হ্যাঁ, হাঁটুর সমান মাইয়া ওই আমারে বিয়ার প্রস্তাব দেয়।
খবরদার, তুই এই বাড়িতে আইছিস কি লেগা? তোর এই বাড়িতে কি? আব্বা, আমি জানি আপনি আমার উপরে রেগে আছেন, কিন্তু বিশ্বাস করেন আমি যে কাজটা করছি, যা করছি সব আমি আমার নিজের ভালোর জন্য করছি। শোনেন আব্বা, জীবনের সব কাজ না বিবেক দিয়ে বিবেচনা করলে হয় না, মাঝে মাঝে আবেগটারও কাজে লাগানো লাগে। আমি তোর বিবেকের কথা জানতে চাইনি, বিবেক আবেগ দিয়া তোর কোনো কিছু আমি জানতে চাইনি আর শুনতেও চাইনি। তুই কি লেগেছিস তাকে সেটা আমারে বল। আব্বা, আমি শুনছি আপনি একটু অর্থ কষ্টে আছেন, এই জন্য আমি আপনার জন্য সামান্য কিছু টাকা নিয়ে আসছি। তোর টাকা নিব আমি? আরে আমি যদি না খাইও মইরেও যাই, অসুস্থ হয়ে বিছনায় পড়েও যাই, তবু আমি তোর টাকা নিব না, তোর টাকা আমি ধরবো না। তুই যা আমার বাড়ি থেকে যা, আর ওই টাকা নিয়ে তোর জামাই হারুনেরে দে, ওই জুয়া খুঁড়ে দে, ওই অন্তত একদিন বেশি জুয়া খেলতে পারবে এই টাকা দিয়া। কি কইতেছেন আব্বা? হারুন জুয়া খেলে এটা আপনারা কে কইছে? আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখছি। ও শুধু জুয়া করে, ওই নেশা করে, ওই মদ খায়, ওর জন্য আমার মান সম্মান সব শেষ। আর বিবেক, তুই যে বিবেকের কথা বললি, হ্যাঁ, এই যে তুই একটা নাতি আমার, এই নাতিটার কথা একবার চিন্তা করলি না? এই নাতিটা রেখে তুই ওর লগে সংসার করতে গেলি, বিয়ে করতে গেলি। আরে তোরা আমার মেয়ে বলে পরিচয় দিতে আমার এখন লজ্জা লাগতেছে। ঠিক আছে আব্বা, আমার পরিচয় আপনার আর দিতে হইব না, আমি চলে যাইতেছি, শুধু আপনি ভালো থাকেন। আর আব্বা, ভাই ভাবিরা দেখতেছি না, হেরা কি বাড়িতে নাই? হেরা বাড়িতে আছে, হেরা বাড়িতে আছে, হেরা তোর লগে কথা কইব না। তুই যা, তুই আমার চোখের সামনে তুই যা। আচ্ছা আব্বা, আপনি আমার একটা কথা কন তো, ভাইজানেরও তো এটা দ্বিতীয় বিয়া, আপনি যদি ভাইজানের দ্বিতীয় বিয়া মাইনা নিতে পারেন, তাহলে আমি দ্বিতীয় বিয়া করছি, এটাতে কি এমন অন্যায় করে ফেলাইছি আমি? আরে তোর ভাইয়ের তো একটা দুর্ঘটনা ঘটছে, আর তুই ইচ্ছা করে তোর নিজের সংসারটারে কবর দিছস। একবার বাপের কথা ভাবলি না, একবার আমার নাতিটার কথা ভাবলি না। একদিন তুই কিন্তু ঠিকই বুঝবি, তুই যেই কাজটা করছস সেদিন কিন্তু আর এই ভুল সংশোধন করতে পারবি না। তুই যেদিন হারুনের বিয়ে করছস সেদিনই আমি ধরে নিয়েছি আমার মেয়ে মরে গেছে, আমার আর মেয়ে নাই। আর তুইও ধরে নে তোর আর কোনো বাপ নাই। আব্বা, তুই এই বাড়ির 30 সীমানায় কোনোদিন আর আসবি না, কোনোদিন আসবি না। যা, যাচ্ছি আমার চোখের সামনে তো যা। এরকম একটা দিন আমার আসবে আমি কখনো কল্পনা করতে পারি না। কত কষ্ট করে আমি তুই লালন পালন করে বড় করছি, আর আজকে তুই আমারে এত বড় একটা কষ্ট দিলি। তোর কারণে আমি মানুষের মুখ দেখাইতে পারি না, সমাজে চলতে পারি না। তুই আমার চোখের সামনে তো যা, 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 এখন বাইরে যা। আচ্ছা, তোমার কি মনে হয় মীরা কি ভাইয়াকে ম্যানেজ করতে পারবে? আর এটা কি বল, নীরা তোমার ভাইয়াকে এক তড়িতে ম্যানেজ করে ফেলবে। নীরার সে ক্ষমতা আছে, তুমি দেখো নাই আমাদের ভার্সিটি পোলা পান স্যার থেকে সবাই নীরার জন্য পাগল। নীরাকে দেখে কি তোমার কি মানে কম সুন্দরী মনে হয়? কিন্তু যাই বলো, ভাইয়া যে মানুষ, ও মনে হয় না রাজ করাতে পারবে। তোমার ভাইয়া নীরাকে দেখলে গলে যাবে, আর নীরা এমন টাইপের একটা মেয়ে যে কোনো পুরুষ দেখলেই তো গলে যায়। হ্যাঁ, যে কোনো পুরুষ দেখলে গলে যাবে মানে তুমিও কে গলে যাবা নাকি? এই যে তুমি সব কিছুর মধ্যে খেলে আমারে দাঁড় করো, আমি তো তোমাকে ভালোবাসি, আর নীরার থেকে তুমি কত সুন্দর সুইট। তা ঠিক। নীরা চলে আসছে। কি রে, ভাইয়া কি বললো? ধুর, তোর ভাইয়ের মতো এত বেরসিক ছেলে আমি আমার জীবনে দেখিনি। কেন, কি হয়েছে বলো। কি বলে? আমাকে বলছে ঝিলের মধ্যে নাকি আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুবাবে। ভাইয়া এই কথা বলছে তোরে? তো এটা কিছু মাথায় নিস না রে, আসলে ভাইয়া ভাবিকে অনেক বেশি ভালোবাসতো তো তাই। তোর ভাই একটা পাগল, তা না হলে যে চলে গেছে তাকে নিয়ে তো চিন্তা করার কি আছে? না, সে তার কথাই ভাববে, তার কথাই চিন্তা করবে। আর তোর ভাবির থেকে আমি দেখতে শুনতে কোন দিক থেকে খারাপ? না বান্ধবী, তুই আমার ভাবির চেয়ে অনেক বেশি সুন্দর, তাই না? আরে এত হতাশ হোস না তো, এটা প্রথমবার। ভাইয়া ঠিকই রাজি হয়ে যাবে, তুই ভাইয়ার পিছে কিন্তু লেগে থাক, ছাড়বি না কিন্তু ভাইয়াকে। আচ্ছা ঠিক আছে, এখন চল। কোথায় যাবি? বাড়ি। না রে, তোরা যা, আমার একটু কাজ আছে, আমি চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস তাহলে। নিকো, আব্বা তুমি কেমন আছো? এদিকে আসো আমার কাছে। দেখো, আমি তোমার জন্য কত সুন্দর একটা উপহার নিয়ে আইছি, এটা তুমি ধরো বাবা।
তোমার লজ্জা করতেছে না? তোমার কোন মুখে এই বাড়িতে পাড়া দিছো তুমি? কত বড় সাহস! পর পুরুষের লগে ভাগ্যা গেছো, তারপরও তুমি এই বাড়িতে আসতে পারছো? আম্মা, আপনি আমার সাথে এমন কেন করতেছেন? আমি কেন করতেছি তুমি বুঝতেছো না? আপনার কি লজ্জা নাই? আপনি আমার এই বাড়িতে কেন আইছেন? সরসো, মা তার সন্তানের কাছে আইব, এখানে লজ্জার কি আছে? আজকে আমার সন্তানের জন্মদিন, আমি আমার ছেলের কাছে আসতে পারবো না? সন্তান? তাই কিসের সন্তান? যখন তুই ভালায় চইলা গেছিলি তখন সন্তান কই আছিল? নাগর লইয়া ভাইগা গেছস, এখন আইসে সন্তানগিরি দেখাইতে, সন্তানের মায়া দেখাইতে। আম্মা, আমি আপনার করে এনে থাকতে আসি নাই, আমি চইলা যাবো। আমার শুধু আমার পোলাটার সাথে একটা মিনিট কথা কইতে দেন। কোনো পোলা না তোর। সেই দিন তুই ফালাই গেছস, সেই দিন থেকেও আমার নাতি তোর পোলা না। কোনো লজ্জা শরম নাই, এই বাড়িতে আইছে। তোর মান সম্মান না থাকতে পারে, আমাগো মান সম্মান আছে। ভালো ভালো চলে যা, আমার পোলা আসলের আগে তুই এতে চলে যা। আমি চলে যাবো মা, আমি চলে যাব। বাবা রিকো, দেখো আমি তোমার জন্য কত সুন্দর একটা উপহার কিনে আনছি। আজকে তো তোমার জন্মদিন, কও এই উপহারটা তুমি রাখো। আসো, আমি তোমার একটু আদর করে দিই, তুমিও আমার একটু আদর করে দিবা। আর এই উপহারটা তোমার জন্য। আমি উপহার পছন্দ করি না, আমার উপহার লাগবে না, আমার আদরও লাগবে না। বাবা, তোমার আমার উপরে অনেক রাগ, তাই না? আমি তো পোষাব, তোমার কাছেও কি তাই মনে হয় বাবা? আমি তোমার পোষা মা? বাবা আমাকে বলছে মা কখনো পচা হয় না, মাকে পচা বলতে হয় না, মা হলো সবার উপরে। আমার ভাইয়ের জীবনটা নষ্ট করছে, এখন আবার আইছে রিকোর জীবনটা নষ্ট করতে। দরদ একেবারে উঠলে উঠতেছে না। বিশ্বাস করো, আমি আজকে আমার পোলার জন্মদিনে আমার পোলাটার এক নজর চোখের দেখা দেখতে আইছিলাম, আর এই উপহারটা দিতে আইছিলাম। একদম চুপ মা, কিছু কাওরে। লজ্জা নাই? ওই উপহার নিয়া যেখানে গেছিলি সেইখানে যা, তোর উপহার আমাকে কোনো দরকার নাই। বাবা রিকো, চলো আমরা পুকুরে যাই, আমরা মাছ ধরবো, ঠিক আছে? যাও। শোনো, এখনো দাঁড়ায় আছো? লজ্জা নাই? মা নামের কলঙ্ক তুমি। মা, হারুন, এই হারুন, হারুন! কি হয়েছে? চিল্লাইতেছেন কেন? হারুন বাড়িতে নাই? হারুন না থাকলেও চলবো, দরকারটা আমার আপনার সাথেই। আমার সাথে দরকার? আমার সাথে আপনার কি দরকার? আপনি আমার বাড়িতে গেছিলেন কেন? আপনার বাড়িতে গেছিলাম বলতে গেলে আমার না রিকোরে খুব দেখতে মন চাইতেছিল, আমি ওরে এক নজর দেখার জন্য আপনার বাড়িতে গেছিলাম। আর তাছাড়া ওদিন তোর জন্মদিনও আসছিল, আমি মা হয়ে আমার সন্তানের এক নজর দেখতে যাইতে পারি না? পারেন না। আমি চাই আপনি আর কোনো দিন আমার বাড়িতে যাইবেন না। আমি চাই না আমার বাচ্চা আপনারা দেখুক, দেখে আপনার প্রতি মায়ায় জড়াক। আচ্ছা, কি লাভ কর? হ্যাঁ, শুধু 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 আমার বাড়িতে যায় আমার বাচ্চাটারে কষ্ট দেওয়া? আপনি কি পারবেন? আপনি কি কোনো দিন পারবেন আমার বাচ্চাটারে আপনার কাছে রাখতে, আবার আগের মতো কইরা আপনি আমার বাড়িতে চলে আইতে পারবেন না? কোনোদিন সম্ভব না এটা। তাহলে শুধু শুধু আমার বাচ্চাটার মায়া বাড়ায় কি লাভ? আমি চাই আর কোনো দিন আপনি যেন রিকোর সামনেও না দাঁড়ান। দেখেন, রিকো তো আমারও সন্তান। আমি আপনারে ডিভোর্স দিছি, কিন্তু আমার সন্তানরে তো দেই নাই। আমি আমার সন্তানরে কেন দেখতে যাইতে পারবো না? কেন আদর করতে পারবো না? হ্যাঁ, আপনার সন্তান, আমি অস্বীকার করতেছি না। রিকো আপনার সন্তান না, এখনো সে আপনার সন্তান। আপনি ছোটবেলা থেকে তারা বড় করছেন, লালন পালন করছেন, যত্ন করছেন, গোসল করাইছেন, খাওয়াই দিছেন, একসাথে ঘুম পাড়াইছেন। আর আমি এই জন্যই চাই না আপনি তার সাথে দেখা করেন। কারণ কেন জানেন? এই অভ্যাসগুলো ছোটাইতে আমার অনেক সময় লাগছে, আমার অনেক কষ্ট হয়েছে। তাই নতুন কইরা আর তার এই অভ্যাস আমি জড়াইতে চাই না। আমার রিকোর ভালোর জন্য হইলেও আপনি দূরে থাকেন,
দেখেন আপনি আর নতুন কইরা ষড়যন্ত্র করে আমার আর ক্ষতি করেন না। এমনিতে আপনি আমার অনেক ক্ষতি করছেন, এই সমাজে আমার আর লজ্জিত করছেন, লাঞ্ছিত করছেন। আমার সন্তান, আমি সবকিছু বাদ দিলাম। আপনার কাছে আল্লাহর দোহাই লাগে, আমি হাত জোর করে কইতেছি, আপনি আমার আর কোনো ক্ষতি করেন না। তুমি একটু খাবার রেডি করো, আমার খুব ক্ষুধা লাগছে। খাবার দিতাছি, কিন্তু তার আগে কও তুমি এত রাত পর্যন্ত কই আছিলা? বাইরে ছিলাম, কাজ থাকে না। আমি তো তোমার কোনো কাজ দেখি না, তোমার কোনো কাজ তো আমার চোখে পড়ে না। তোমার পড়বো কেমনে? আমার কত কাজ দেখো, জমি লিসের টাকা তুলতে হয়, দোকানপাট যত দূরে আছে সবখান থেকে টাকা তুলতে হয়, তারপরে কেউ বিদ্যুৎ বিল দিল কিনা, গ্যাসের বিল দিল কিনা, এত হিসাব নিকাশ। আমার কাজটা তুমি করো না। এই কয়টা কাজ করতে তোমার এত রাত হয়ে যায়? হ্যাঁ, এটা তুমি আমারে বুঝাও। আর ওই যে কাজ শেষে বন্ধুদের সাথে একটু আড্ডা দেই আর কি। তুমি তো এমন ছিল না হারুন, বিয়ার আগে কত সুন্দর সুন্দর কথা কইতা, ফোন দিতা, ফোন দিলে তো রাখতেই চাইতা না। তুমি এমন বদলা হয়ে গেল কেমনে? বিয়ের আগে তোমার আমি ফোন দিয়ে বলতাম, সুমি সোনা পাখি খাইছো, আজকে আকাশের দিকে তাকায় দেখো, আকাশের চাপটা কি সুন্দর গোল দেখা যাইতেছে রুটির মতো। এখন যদি আমি বিয়ের পরে আবার বলি, সুমি সোনা পাখি খাইছো, আজকে আকাশের চাপটা কি সুন্দর গোল রুটির মতো দেখা যাচ্ছে, এটা করলে শোভা পাইবো? আমার ওই বয়সটা এখন আছে, আর আমার নানাবিধ কাজ থাকে না, কাজ করা লাগে না। এই হনো, এরকম এক নিঃশ্বাসে কথা কইবা না। আর তুমি যে কই কি করো না, এগুলার খবর কিন্তু আমার কাছে ঠিকই আসে। হ্যাঁ, মনে করো না যে তোমার আমি একদম উলাইলে সাইডে রাখছি। আমি কি করি না করি মানে তোমার খোঁজ খবর আছে? মানে কি খোঁজ খবর আছে? খুলে বলো, খুলে বলো। এই তুমি কি বিয়ার আগেও মদ গাঞ্জা জুয়া সবকিছু করতা? হ্যাঁ, এসব সাইপাস গিলতা, তাই না? বিয়ার আগে আমি কোনোদিন জুয়া খেলি তো নাই, আর নেশা পানি শুয়েও দেখি না, আর বিয়ার পরে এটার প্রশ্নই আসে না। আচ্ছা, এই কথা তোমারে কে বলছে? বুঝছি, বুঝলো না? বিদেশ থেকে আসতে না আসতেই দুইজনের মধ্যে একদম আকর্ষণ জমে গেছে গা। তোমার আমি একটা সাপ কথা বলে রাখি, তোমার যদি বজলুরে এত ভালো লাগে, ওর যদি তুমি ভুলতে নাই পারো, সরাসরি যায় বজলুরে দেয়া বলো, প্রিয়তম স্বামী তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সংসারে ফেরত যাইতে চাই, আমি তোমার না করবো না। হ্যাঁ, তুমি কি করতেছো এগুলা? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, মুখ দিয়া যাইতেছে তাই খালি কয়ে যাইতেছো। আমি না বজলুরে তালাক দিয়া তোমার সাথে বিয়া বইছি। হ্যাঁ, আমি বজলুর সংসারে ফিরা যাওয়ার জন্য ওরে তালাক দেই নাই। আর একটা কথা তুমি ভুলে যাও না, আমি কিন্তু বজলুর সংসার ঠিকাই আমার জমানো 30টা লাখ টাকাই না তোমার হাতে দিছি। আমি বিশ্বাস করে তোমার হাতে দিছি। এই 30 লাখ টাকার খোটা তুমি সকাল দুপুর রাত 3টা বেলা যখন ইচ্ছা খালি বলে যাও 30 লাখ টাকা 30 লাখ টাকা 30 লাখ টাকা। তোমার পিছনে আমার খরচ হয় নাই? এই যে তুমি ড্রেসটা পরে রয়েছে, বিয়ের আগে তোমার সাথে যে ডেটিং করতাম সব জিনিস আমি নিজের টাকা দিয়ে কিনা দিচ্ছি, গহনা থেকে শুরু করে সবকিছু, এই বাড়িতে খাইতেছো পড়তেছো সবকিছু আমি দিছি। কয়দিন আগে 30,000 টাকা চাইলা, তাও আমি দিছি। জীবনে আমি সব থেকে বড় স্যাক্রিফাইস করছি তোমার মতো একটা বিবাহিত মেয়ের আমি বিয়ে করে আমার সাথে সংসার করতেছো তুমি। থাক থাক, আমার যা বোঝার আমি বুঝে গেছি। তো তুমি আমারে খাওয়াইতেছো পড়াইতেছো, এগুলোর কোটা দিতেছো না? আমি 30টা লাখ টাকা নিয়ে আইসা তোমার সাথে বিয়া বসছি, এটা কিন্তু কোনো মুখের কথা না। ঠিক আছে, আমার 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 যা বোঝার আমি আমি বুঝে গেছি। আমার আর তোমার নতুন করে কিছু বোঝাইতে হইব না। তুমি এখানে বুঝে থাকো, আমার মাথা ধরছে, ভালো লাগে না এইসব। এই দাঁড়া 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 দাঁড়া, আরে বললো ভাই না, কি ব্যাপার অটো চালানো শুরু করে দিছো? খুব ভালো কাজ, সৎ পথে উপার্জন করে সুন্দর দেশ গড়ি, এটা তো ভালো জিনিস। গামছা দিয়ে মুখ ঢেকে রাখছো কেন? মুখটা একটু খোলো, আমার চেহারা না দেখলে কথা বলে মজা লাগে। নে খুললাম। আর তুই কইতেছিস ভালো মন্দের কথা। আচ্ছা, তোর কি ভালো মন্দ বোঝার বোধ শক্তি আদৌ আছে? মানে মানে খুব সহজ, ভালো মন্দ বোঝার বোধ শক্তি যদি তোর থাকতো তাহলে অন্যের বউরে বিয়া করতি না, আর অন্যের টাকায় বাইক কিনা গ্রামে ভাবলে ঘুরে বেড়াইতি না, সারাদিন গ্রামের মধ্যে তাস জুয়া খেলতি না। আমি অন্যের টাকায় বাইক কিনছি, এই কথা তোমার কে বলছে? আমার কি টাকার অভাব পড়ছে? আর আমি যে সারাদিন জুয়া খেলি, আকাম কুকাম করি, এই কান পড়া তোমার কে দিল? আমি একজন ব্যবসায়িক মানুষ,
আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, আমার ব্যবসার টাকা দিয়ে আমি এই বাইক কিনছি। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ঠিকই কইছিস। স্যার তুই কিসের ব্যবসা করছ? আমি তো তোর জীবনে কোনোদিন দেখলাম না কোনো ব্যবসা করতে। তবে হ্যাঁ, ইদানিং একটা ব্যবসা করছস আর লাভজনকও হইছস। অন্যের বউরে বিয়া করছস, বিয়াতে বউ বিয়া কইরা হ্যাঁ টাকা পয়সা হাতায়া বাইক কিনছস, ফুটানি দেখাইছস। ভালো, এই ব্যবসাটা ভালো করছস। সাবধানে কথা বলো বজলু ভাই, আমি কোনো মহিলার টাকা হাতায় নেই নাই। আমার কি টাকার অভাব? আমি কারো বউরে ভাগাই আনি। সে ভালোবাসা উড়াল দিয়ে আমার কাছে চলে আসছে, সে তার স্বামীরে ভালোবাসে না, আমারে ভালোবাসে। আর তুমি আমার কি বলতেছো আমার অভাব? আমি হইতেছি এক বাপের এক পোলা, সারাটা জীবনও যদি পায়ের উপর পা তুলে বৈশা খাই আমার সম্পত্তির অভাব হইবে। তুমি একটা দুস্থ মানুষ, তুমি একটা অভাবী, আমি তো অভাবী না। শোন, মানুষ না অভাবে নষ্ট হয় না, মানুষ নষ্ট হয় তার স্বভাবে। কি কইতেছো? আমারে কইতেছো? আমার কি স্বভাব খারাপ? আমি তোরে কইতাছি না, আমি কইতাছি মানুষ রে। বুঝলাম না, তোমার সামনে একজন জলজ্যান্ত মানুষ দাঁড়ায় রয়েছে, আশেপাশে তো দূরে দূরে, তার মানে কি আমি মানুষ না? আমারও প্রশ্ন একটাই, তুই কি আসলেই মানুষ? এই সুমি, 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 এই সুমি, সুমি। কি কি হইছে? আমার চিল্লাচিল্লি করতেছো কেন? আর এত তাড়াহুড়া করে বাড়িতে ঢুকতেছো? আমি মহা ঝামেলায় পড়ে গেছি, আমার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা দিতে পারবা? ও মা, এখন এত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আমি এত টাকা কই পামু? আর আমার কাছে তো টাকা নাই, আমি না তোমার ব্যাংকে সব টাকা ট্রান্সফার করে দিলাম। আর তাছাড়া তোমার হঠাৎ করে এত টাকা লাগবে কেন? কেন লাগবে? এত কিছু তো জব দিতে পারবো না। 1 লাখ টাকা দিতে পারবা কি পারবা না সেইটা কইলে হ। আচ্ছা, আমার কইতে হইব না, তাহলে তোমার যদি এত ইমার্জেন্সি টাকা লাগে তুমি ব্যাংক থেকে তুলে নাও। কি বলতেছো? তোমার ব্যাংকে আরো 1 লাখ টাকা আছে? তাহলে এখনই চেক লিখে দাও, আমি এখনই যাই টাকা তুলে নিয়ে আসি। আরে আমি তো হেইটা কই নাই, আমি তো নিজেই আমার ব্যাংকের যা টাকা ছিল সব তো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছি। আমি কইতেছি, হেই তোমার ব্যাংকে কত টাকা আছে কত? আমার ব্যাংকে আর একটা টাকা ওটাই যা ছিল সব শেষ হয়ে গেছে। এই তোমার না গয়না আছে? তুমি গয়নাগুলি আমারে দাও, আমি গয়না বন্ধক রেখে 1 লাখ টাকা নিয়ে আসবো। এরপরে আমি আবার পরবর্তীতে শোধ করে আমি তোমার গয়না ফেরত দিয়ে দেব। এই তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? এগুলা আমার মার হাতের গয়না, এগুলো আমার মার শেষ স্মৃতি, আমি গয়না দিব মানে? আর তুমি রে কি কইলা? হ্যাঁ, তোমার ব্যাংকে টাকা নাই মানে? এগুলো কি কইতাছো তুমি? তোমার কোনো হুঁশ আছে? আমি নিজে বজলুর কাছ থেকে 30 লাখ টাকা তোমারে দিছি। আর 30 লাখ টাকা যদি ঘরে বসে চাবাইয়াও খাও তাহলে তো বছর দেড়েক চলে যাওয়ার কথা। তুমি এই কয়েক মাসের মধ্যে কেমনে খাইছো টাকা? এত কিছু দাও দেন দিতে পারবো না। তুই আমার এখন গয়না দিবি কিনা সেটা আমরা কইলে বল। তোমার আমি গয়নাও দিব না, টাকাও দিব না। তার আগে তুমি আমার হিসাব দাও, তুমি এই 30 লাখ টাকা কি করছো? ওই নাতারি, তোরে আমার হিসাব দেওয়া লাগবো? এত টাকা কি করছি? সব টাকা আমি উড়াই ফেলছি। হইছে, এখন তুই আমার গয়না দিবি কিনা না এটা খুলে কও। আমি এই গয়না মইরা গেলেও দিব না, এগুলো আমার মায়ের গয়না। আমি এই গয়না তোমার কেন দিব? হ্যাঁ, আর তুমি কি কইলা? তুমি কি টাকা গয়নার জন্য আমার বিয়ে করছো? অবশ্যই তোর গয়নার টাকার জন্য ভালোবাসছি। তাছাড়া তোর মতো একটা বিয়ে একটা বেটি, এত বড় একটা পোলা রয়েছে, তারে আমি এমনি এমনি ভালোবাসবো? আমি একটা অবিবাহিত ছেলে, আমার গয়না লাগবো, টাকা লাগবে, কোনটা দিতে পারবি তুই আমরা খুলে পাবো। তোরে আমি কিচ্ছু দিব না। দিবি না? না দিবি না? না। তোর মতো মাইয়ারে আমার লাগবো না। এখন তুই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। তোর আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। যা আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। এই তোরে আমি তালাক দিছি। রাখ আমরা তোর মতো জামাই। তোর মতো জামাই রেখে আমি কি করব? হ্যাঁ, কোন তালাক? তালাক তালাক তালাক। আমি নাকি এরকম একটা কুত্তার বাচ্চার জন্য আমার শাহজাহানের গোছানো একটা সংসার ফেলায় আসছি। আল্লাহ, আমি এটা কি করছি? আমি এই পাপ কেন শুধরামো? আমি এখন কই যাও? আমি এখন কই যাও? বাজান, আমি তো তোর মা। মায়েরা সব সময় সন্তানের ভালো চায়, তোর দিকে তাকাইতে পারি না। আর নাতিটা কেমন মুখটা শুকায় ঘুরে বেড়ায়, দেখতে ভাল লাগে না। আজকে যদি তোর শান্তি দেখে আমি মরতে পারতাম, তাই আমি শান্তি পাইতাম। তাই আমি কই কি, অবাজান তুই নাতিটার লাগে একটা মা নিয়ে আয়, তুই বিয়া কর।
মা তুমি বুঝতেছো না, আমি এটা কখনোই করতে পারবো না। শোনো, আপন মা আপন মাই, সৎ মা সৎ মাই। আমি আমার রিকুর আর কোনো কষ্ট দিতে চাই না। একজনের নিয়ে আমু আমার পোলারে কষ্ট দিব। আমার পোলা এমনিতে এই বয়সে অনেক কষ্ট পাইছে। আমি আমার জীবন আর কোনো বিয়ে শাদী করবো না। মা তুমি আমার এইসব বিষয়ে কোনো কথা আচ্ছা তুই এমন পাগলামি কেন করতেছস? তার বইনের সামনে বিয়া, ওই যখন বিয়া হয়ে চলে যাইব তখন কে দেখবো রি করে? ক তুই কেন? হ্যাঁ আমি তো কয়দিনের রোগে শোকে কেমন অবস্থা, আমি যদি মইরা যাই কি হইব বাচ্চাটা? তুই একটু চিন্তা কইরা দেখছস? দেখছি, আমি দেখবো আমার পোলার, আমি দেখবো আমার পোলার বাপ ও আমি, মা ও আমি। একটু ভাইবা দেখ। মা তোমরা ভিতরে যাও। আর কোনো ভুল করিস না। আয় আপনি আপনি আমার বাড়িতে কি মনে করে আইছেন? আর আপনার শরীরে এত কিসের দাগ? আপনার বাড়িতে আমার কর্মফলের শেষ প্রায়শ্চিত্ত আর আমার কপালের দোষে আইছি। কিন্তু কেন আইছেন আমার কাছে? কি হারুন আমার কাছে আরো টাকা পয়সা চাইছিল, আমি দিতে পারি নাই। কই থেকে দেব? আমার কাছে তো টাকা নাই। আর যা ছিল সব তো আমি ওরা দিয়েই দিছি। আমার জমানো যা গয়না গাটি, আমার গায়ের গহনা সব চাইছিল। আমি দেখা আমার ইচ্ছা মতো মারছে। মায়ের আমার তালাক দিয়ে ওর বাড়ি থেকে বাইরে করে দিছে। আমি ওর আগের মাথায় ওর তালাক দিয়ে চলাই। বুঝলাম, কিন্তু আপনি আমার কাছে আইসা আমার এইসব বলতেছেন কেন? এগুলা বইলা তো কোনো লাভ নাই। আপনি ভয় পায়েন না, আমি আপনার কাছে আশ্রয় চাইতে আসি নাই কিংবা ভিক্ষা চাইতেও আসি নাই। আমি আপনার কাছে 3টা আবদার নিয়ে আইছি। আমার 3টা আবদার রাখবেন? বুঝলাম না, আমার কাছে কিসের আবদার? আমি 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 জানি আমি যে অন্যায় করছি আপনার সাথে তার কোনো ক্ষমা হয় না। তবু একটা কথা কই, আপনি যদি পারেন আমারে ক্ষমা করে দিয়েন। আমি আপনার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইতেছি। আপনি যদি পারেন আমার মন থেকে ক্ষমা করে দিয়েন। আমি আপনার উপার্জনের সমস্ত কষ্টের টাকা হারুনের কাছে তুলে দিয়েছি। আপনার বিশ্বাস ভঙ্গ করছি। আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমি রাখি না। আপনি তবু আমার ক্ষমা করে দিয়েন। শোনেন, আপনার আমি একটা কথা কই, আপনি আমার সাথে যেটা করছেন সেটা আসলে অনেক অন্যায় করছেন। আপনি আমার ইমোশন নিয়ে খেলছেন, আপনি আমার বিশ্বাস ভঙ্গ করছেন, আপনি আমার অর্থ সম্পদ সব কিছু ধ্বংস করছেন, আপনি আমার নাদান বাচ্চাটারে কষ্ট দিচ্ছেন। তারপরেও আমি আপনারা মাফ করে দিছি, অনেক আগেই মাফ করে দিছি। আপনার প্রতি আমার কোনো রাগ, অভিমান, ক্ষোভ কিচ্ছু নাই। আপনি আপনার দ্বিতীয় আবদারের কথা কোন? আমারে শেষ একবার রিকোর সাথে দেখা করতে দিবেন। আমার সন্তানের সাথে, আমার ছেলের সাথে শেষ একটা বার আমি ওরা দেখাই চলে যাবো। আমি খালি ওরা একটু হাত দিয়ে ধর্ম একটু আদর করে চলে যাবো। বিশ্বাস করেন, আমি আপনি করে থাকতে আসি নাই। আমার পোলাটার আমার একটু দেখতে দেন। সম্ভব না, সেটা কোনোভাবেই সম্ভব না। আমি জানি রিকো আপনার সন্তান। আপনি কি জানেন, এখনো মাঝে মধ্যে ঘুমের ঘরে চিল্লায় ওঠে আমার বাচ্চাটা, মা কয়া চিল্লায় ওঠে। আমি তারে আমার এই বুকের মধ্যে শুয়ায়া তার আদর করে আমি ঘুম পাড়াই। তার মায়ের অভাব আমি বুঝতে দিই না। আমি অনেক কষ্টে আমার নিজের বুকের কষ্ট নীরবে নির্ভীক ছাপা গিয়া রাখি। আমার বাচ্চাটাকে বুঝতে দিই না, কাউরে বুঝতে দিই না। তাই আমি চাই না আমার বাচ্চা সেকেন্ড টাইম আপনার চেহারা দেখুক। আমি আমার বাচ্চা আপনারা যেরকম ভুলে গেছি
আশা করি আপনিও বুঝলা যাইবেন, আপনার তৃতীয় ইচ্ছা কর। তৃতীয় ইচ্ছা আর কি কব, আমার শেষ ইচ্ছাও হইতে পারেন। আমারে আপনার অটোতে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবেন। সেটা আমি আপনার জন্য করতেই পারি, এটা আমার কর্ম। আপনি ভাড়া দিবেন, আপনার আমি নামায় দিয়ে আসবো, অনেকেরই নামায় দিয়ে আসি। আপনি দাঁড়ান, আমি ঘর থেকে চাবিটা নিয়ে আসি। আচ্ছা, একটা কথা জিগাই, কিছু মনে যদি না করেন। বলেন। আপনি কই যাইবেন? আমি জানি না আমি কই যাব। হে আল্লাহর পুরা দুনিয়ায় আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আপনি আমার খাওয়া বিশ্বাস করেন, আমি জানি না আমি আপনার কাছে কেন খাওয়া যাইব। কি ধরনের সাথে পারে না ক্ষমা করে, আমার আপনার কাছে মাংস কোনো মুখ না। আপনি ওঠেন। আপনি আমার বলাটার সাথে আমার একটাবার দায় করতে দেন। আমি আপনার পায়ে পড়ি, আমার বলাটার সাথে আমরা একটাবার দায় করতে দেন। আমি কত দিতেছি, আমি চলে আসি। আপনি শান্ত হন, আপনার কটা কথা কই। এই যে আপনাদের মতো মানুষ যারা আছে না, তারা জীবনে কোনোদিন কোথাও সুখী হইতে পারে না। একটা গায়কে গান গাইছে, কান দাইলে কান দিতে হয়। এই কথাটা আসলেই সত্যি। মানুষ যেমন কর্ম করে তেমন ফল পায়। আপনিও ঠিক তেমনটাই করছেন, আর সেই ফলটাই আপনি ভোগ করতেছেন। যাই হোক, আপনারে আমার আর কিছুই বলার নাই। তাই আমি একটা জিনিস আপনার জন্য করতে পারি, সেটা হচ্ছে দোয়া। আমি আপনার জন্য অনেক দোয়া করি। আপনি যেইখানেই যান, যেইভাবেই থাকেন, যেইখানেই থাকেন, ভালো থাকেন। আমি আপনারা অনেক আগেই মাফ করে দিছি, আর আমি আপনার জন্য সবসময় দোয়াও করছি আপনি যেন ভালো থাকেন। আমি চলে যাব, বিশেষ করে আমি সারা জীবনের মতো আপনার কাছ থেকে, সবার কাছ থেকে এই গ্রাম জায়গায় চলে যাব। আমার কোনো আপনারই তো আপনার রাখলেন না। আপনার একটা শেষ অনুরোধ করি, বলতে পারেন ভিক্ষা চাইতেছি। আমি তো মা, আমার সন্তানের লেগে আমি ভিক্ষা চাইতেছি। রিকোর সাথে মাসে না হোক, আমারে বছরে একটা দিন একটু ভিডিও কলে ওর সাথে কথা কইতে দিয়ে। আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন, আমি আপনার কাছে কিচ্ছু চাই না। মানে আপনি এটুকু দয়া করেন, আমার ভিক্ষা দেন না। আপনি আমার মাফ করে দেন, আমি আপনার কোনো আবদারি রাখতে পারবো না। আমি চাই না রিকুর সাথে আপনার আর সেকেন্ড টাইম দেখা হোক। আমি যেটা পেছনে ফালাই আসছি সেটা পেছনেই পড়ে থাকবে। আপনার সাথে যদি আমার সন্তানের দেখা হয় বা কথা হয়, আমার সন্তান মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। আপনারে আমার সন্তানের কাছে মৃত ঘোষণা করছি। আমি কোনো দিন আপনার সাথে আমার সন্তানের দেখা করাবো না। আমি চাইছিলাম না আপনারা নামায় দিয়ে আসতে, কিন্তু ঠিক আছে, চলেন, আমি আপনার স্টেশনে নামায় দিতেছি। মা, তুমি আমার মা করে ডাকছো? হ্যাঁ, তুমি আমার মা করে ডাকছো? আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার সাথে তোমার আমি নিয়ে যাবো। মা হওয়া কোনো পদ নয়, এটা একটি প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা কখনো ছিন্ন হয় না। জীবনের কিছু সিদ্ধান্ত সময়ের কাছে হার মানে, মানুষের জীবনকে ফেলে দেয় দোটানায়। আমি সেরকমই একটি দোটানায় পড়ে গেলাম। তবে কি ভালোবাসার জায়গা কখনো পূরণ হয় না? সন্তানের হৃদয় সেই দরজা, যেটা খোলার চাবি হলো মমতা ও ক্ষমতা, প্রার্থনা। সন্তানের মন
কোনো আদালত নয়। কিন্তু সেখানে ন্যায় বিচারের চেয়ে ভালোবাসা বেশি মূল্যবান। যদি ফিরে আসো হৃদয় খুলে, সেও অপেক্ষা করতে পারে মায়ের স্পর্শের জন্য। তুমি হয়তো অন্যত্র সুখ খুঁজতে গিয়েছিলে, কিন্তু আসল সুখ তো তোমার সন্তানের ছোট্ট দুটো হাতই ছিল। সে হাত একদিন তোমাকে শক্ত করে ধরে বলেছিল, মা কোথাও যেও না। আমাদের প্রত্যেকের জীবন এমন পরিস্থিতি আসার আগে নিজের বিবেক বুদ্ধি